দর্শকের মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো আমরা এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন আমাদের অনুষ্ঠানে তারা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে দর্শক। শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আছেন ডক্টর শফিল আলম ভূঁইয়া, অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আছেন ডাক্তার মোশতাক হোসেন, উপদেষ্টা আইডিসিআর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই একটু দর্শকদের ধারণা দিয়ে আসতে চাই। আসলে প্রধান শিরোনামগুলো একটু জানিয়ে আসতে চাই। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে সম্মত বাংলাদেশ মালদ্বীপ, শীর্ষ বৈঠকে 4 সমঝোতায় সই, কার্যকর সম্পর্ক গড়তে চায় কম্বোডিয়া। চলতি বছরে একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের জন্য করোনা বাস্তবতা। করোনা ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 21শে বইমেলা শুরু হলো এই বাস্তবতার মধ্যে। সাল্লাই হামলা অশনির সংকেত বলছে বিএনপি। সম্প্রীতি নষ্ট করা হলে প্রতিরোধের ঘোষণা সরকারের। দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি। তিনটি মূলত বিষয় আমরা শুরু করতে চাই। ডাক্তার মোশতাক হোসেন, আপনাকে দিয়ে আমরা একটু করোনা বাস্তবতা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ডাক্তার মোশতাক হোসেন, অনেক দিন পর আসলে 2000-এর বেশি সংক্রমণ ধরা পড়লো একদিনে। একটু আপনার কাছ থেকে আসল বাস্তবতাটা একটু জানতে চাই। করোনার কোন বাস্তবতার মধ্যে আসলে বাংলাদেশ এখন? ডাক্তার মোশতাক হোসেন। জি, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমরা আজকে দেখলাম প্রায় 2000 হয়ে গেছে। তবে এটি বৃদ্ধির একটা সুযোগ কিনা আগামীকাল যদি আমরা দেখি, শুক্রবার অবশ্যই কিছুটা কম হবে টেস্ট। তবে ইদানিং আমাদের প্রায় 5 থেকে 6000 টেস্ট অতিরিক্ত করতে হচ্ছে। আমাদের সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অনেক বিদেশি অতিথি এসছেন। আমাদের বাংলাদেশের অনেক যারা বিশিষ্ট ব্যক্তি সেখানে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ যারা সেখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, কর্মকর্তা কর্মচারী, তাদেরকে 48 ঘন্টা পর পর টেস্ট করা হচ্ছে। সেই হিসাবটা যদি আমরা বাদ রাখি, কারণ ওনাদের অধিকাংশই ভালো, তাদের মধ্যে হয়তো কয়েকজনের 10-12-13 জনের হয়তো পজিটিভ পাওয়া যাচ্ছে, নেগেটিভিটি বেশি। তাদেরকে যদি বাদ রাখি তাহলে বাকি যে আমাদের প্রতিদিন এবং বিমান যাত্রী যারা বিদেশে যাচ্ছেন তাদেরটাও যদি বাদ রাখি তাহলে কিন্তু আমাদের পজিটিভিটি রেট কিন্তু 10-এর চেয়ে অনেক বেশি, 15, 16, 17 হবে। কাজে এক্ষেত্রে আমাদের শনাক্তের হারটা অনেক বেশি বেড়েছে এবং আজকে তো সংখ্যাটাও বেশি হচ্ছে। এটা আমাদের জন্য খুব ভালো কথা না। হয়তো আজকে 2000, কালকে 2000 নাও থাকতে পারে, একটু কম আসতে পারে, কিন্তু পরের দিন আবার কিন্তু 2000 আসতে পারে। এই যে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি আমরা মার্চ মাস থেকে ধীরে ধীরে উঠেছে, কিন্তু এটা এপ্রিল, মে, জুন এবার কিন্তু খারাপ ভাবে উঠছে। এটা মানে আমরা মানুষকে সতর্ক করতে চাই। আমরা তাদের মধ্যে অন্য কোনো অবৈজ্ঞানিক কোনো তথ্য দিতে চাই না, ভয় ঢুকাতে চাই না। কিন্তু সতর্ক যদি না থাকি আমাদের কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিভিন্ন দেশে আমরা দেখেছি যখনই তারা শিথিল হয়ে গেছে এবং স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ তারা যেমন দেখুন কোয়ারেন্টিন করা, আইসোলেশন করার কথা ভুলে গেছি আমরা। এই যে 2000 রোগী শনাক্ত হলো, তারা কোথায় আছে? যারা সচ্ছল ঘরে থাকতে পারে তারা ঘরে আছে, যারা খুব খারাপ অবস্থা তারা হাসপাতালে আছে। কিন্তু মৃদু লক্ষণযুক্ত অনেক মানুষ তারা অধিকাংশ ঘুরে বেড়াচ্ছে। তারা তাদের জীবন জীবিকার জন্য, অধিকাংশ নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মধ্যে অনেকে। ডাক্তার মোশতাক হোসেন, আমি একটু জানতে চাই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে কি মনে হয় এই যে হঠাৎ করে আমরা তো ধরেন একরকম স্বস্তির মধ্যে ছিলাম, খুব বেশি খারাপ অবস্থায় বাংলাদেশ শুরু থেকে পড়েনি গত 1 বছরে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর সবই অলমোস্ট স্বাভাবিক হয়ে গেছে। সেই জায়গায় মূল কি কারণে? কি একরকম কি গা ছাড়া ভাব, পদক্ষেপের অভাব কিংবা সচেতনতার অভাবকেই দায়ী করবেন, নাকি অন্য কোনো কারণ দেখেন? নতুন প্যাটার্নের কথা বলা হচ্ছিল। আমাদের তো না, আমাদের নভেম্বরে কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে দ্বিতীয় ঢেউ আসতে পারে, এবং আমরা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখলাম যে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। দক্ষিণ আমেরিকাতে চিলি, ব্রাজিল এখনো সেখানে হচ্ছে। এবং সমস্ত সরকারি প্রশাসন যন্ত্র, সমস্ত সামাজিক শক্তি, ব্যক্তিগত পর্যায়ে সবাই কিন্তু আমরা এক সক্রিয় হয়েছিলাম, আমাদের মধ্যে একটা গুরুত্ব দিয়ে এই কাজগুলো করেছি। সমস্ত অফিস আদালতে হয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলার কাজটি। ফলে নভেম্বর মাসে একটু উঠে গিয়ে কিন্তু নেমে গিয়েছে। এবারে যদি আমরা এটা করি নিশ্চয়ই আমরা নেমে যাবে। আগামী 2 সপ্তাহের আগে বলা যাবে না দ্বিতীয় ঢেউ নিশ্চিত হচ্ছে, তবে ঢেউয়ের দিকে যাচ্ছে। এক্ষেত্রে কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা শিথিলতা হয়ে গেছে। নভেম্বরে যখন কমে গেল, নভেম্বরের আগে কিন্তু একটু আমাদের মধ্যে একটু উদ্বেগ ছিল। নভেম্বরের পরে আমরা একেবারেই গা ছাড়া দিলাম এবং
কিন্তু আপনি দেখুন নভেম্বর ডিসেম্বরে কিন্তু কোনো বড় ধরনের সামাজিক ধর্মীয় কিংবা রাজনৈতিক প্রোগ্রাম হয়নি, কিন্তু এর পরপরই বিভিন্ন নির্বাচন, সামাজিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, এবার বেশি ঘরের ভিতরে অনেক মানুষ যদি একসঙ্গে স্লোগান দেয়, একসঙ্গে গান গায়, কথা বলে, প্রার্থনা করে, সংক্রমণটা বেশি ছড়ায়। আর এখন তো গরমের সময় আমরা ফ্যান চালাতে বাধ্য, এয়ার কন্ডিশন চালাতে বাধ্য, ফলে ভিতরের যে বাতাসটা, সেই বাতাসের ভিতরেই ঘুরপাক খাচ্ছে, ফলে সংক্রমণটা বাড়ছে। শীতকালে শীত প্রধান দেশে তারা রুম হিটিং করে, ঘরের ভিতরের বাতাসটাকেই তারা গরম করে ঘরের ভিতরেই ছেড়ে দিচ্ছে। আমাদের এখানে এই উপাদানটা যুক্ত হয়েছে। আর একটা হচ্ছে টিকা নেওয়ার পরে যারা আগে থেকেই স্বাস্থ্যবিধি মানতেন তারা স্বাস্থ্যবিধি মানেননি, এবং তাদের দেখা দেখি তাদের পরিবারের সদস্যরা, বন্ধুরাও তাদের স্বাস্থ্যবিধিটা রিল্যাক্স করেছে। এই বদ্ধ ঘরে আমাদের অনেক লোকের অনুষ্ঠান করা এবং আপনার এই টিকা নেওয়ার পরে যে আমাদের স্বাস্থ্যবিধির প্রতি আমাদের অবহেলা, এই দুটো নতুন। আপনি ভ্যারিয়েন্টের কথা বলছেন, হ্যাঁ ভ্যারিয়েন্ট একটা হতে পারে, এখনো আমরা সেই রেজাল্টটা পাইনি। জানুয়ারি মাসে ব্রিটেনের যে ভ্যারিয়েন্ট এসছে এবং এরপরে আমরা দক্ষিণ আফ্রিকার একটা ভ্যারিয়েন্ট পেয়েছি, তখন কিন্তু আমাদের সংক্রমণের হারটা খুবই নিচু ছিল, এবং যেখানে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে ওই জায়গায় যে সংক্রমণ যে ছড়িয়ে যাওয়া সেরকম কিন্তু হয়নি, সবাই কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছে। তবে এখন যে আমরা দ্রুত গতিতে বাড়ছে, এটা কি ব্রিটেন বা ব্রাজিল কিংবা দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট কিনা, অথবা বাংলাদেশের ভেতরে নিজস্ব করে ভ্যারিয়েন্ট হলো কিনা, সেটা জেনোম সিকোয়েন্সের কাজ শেষ হচ্ছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমরা জানবো। তবে ভ্যারিয়েন্ট হোক বা পুরোনো ভাইরাস হোক, একে প্রতিরোধ করার অস্ত্র কিন্তু আমাদের একটাই, সঙ্গে যোগ হয়েছে টিকা। সেটি যদি আমরা মেনে চলি, নিশ্চয়ই আমরা এটাকে আমরা নামিয়ে দিতে পারি। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এই যে করোনা বাড়ছে, সতর্কতা কতটা দেখছেন মানুষের মধ্যে, কিংবা সরকারের মধ্যেই বা পদক্ষেপ কতটা দেখছেন আপনি এই এখন যে বাস্তবতা করোনার এটি প্রতিরোধে? দেখুন, এই মহামারী এবং মহামারী নিয়ে কথা বলার জন্য মোস্তাক ভাই উপযুক্ত, কারণ মহামারী নিয়ে সবার কথা বলা উচিত না, এটা নিয়ন্ত্রণ পদ্ধতিও বুদ্ধিজীবীদের কাজ না, এটা নিয়ে কথা না বলাই ভালো। তবে একটা জিনিস আমি বুঝছি, সেটা হচ্ছে যে আমরা আসলে যে মোস্তাক ভাইয়ের কথা থেকে গুরুত্বটা, অর্থাৎ আমরা যেই গুরুত্বটা দিয়েছিলাম এই মহামারীটাকে, সেটা আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ এই যে গাছারা ভাব, বিশেষ করে এইগুলো আসলে এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে, মানে এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যা কিছু বলা হচ্ছে, যা কিছু শুনছি, কোনোটাই আসলে অতীতের অভিজ্ঞতা আলোকে আমরা বলছি না। কারণ এই ধরনের সংক্রমণের অভিজ্ঞতা এই বিগত অনেক দিনের মধ্যে এটা ছিল না, আমাদের না থাকার কারণে যে কথাগুলো বলা হয় এগুলো সবগুলাই সম্ভাবনা। যেমন আমরা একসময় বললাম যে শীত আসলে আমাদের বেড়ে যাবে, গরম আসলে কমে যাবে, এগুলো কিন্তু বলছি, এবং মানে আধা বিশেষজ্ঞরা এরকম বিশ্বাস করতো এবং বলতো। কিন্তু আমাদের যখন সংক্রমণটা খুব কমে আসলো, তো সেটা মানে অন্যান্য ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা ভাইরোলজিস্টরা যেটা দিল, সেটা হচ্ছে শীতকালে আমাদের এই অঞ্চলের লোকের সর্দি কাশি বা কিছু ফ্লু জাতীয় ভাইরাস মানে আক্রান্ত থাকে এই লোকগুলা। আর একটা ভাইরাস যখন বিশেষ করে আমাদের ফুসফুসে সংক্রমণ করে, যে সকল ভাইরাস এগুলো যে আগের থেকে একটা থাকে ভিতরে, আর নতুন কোনো ভাইরাস ঢুকতে পারে না, এটাও নাকি একটা কারণ। আমি বলছি এগুলো সবগুলো হচ্ছে মানে খুব বেশি এক্সপেরিমেন্ট না, এই যে অনেক সময় জেনারেল নলেজ থেকে অনেক কথা আছে। যখনই আমাদের স্বাভাবিক শীতটা চলে গেল, ফ্লু সর্দি কাশি যেগুলো শীতকালে হয়, এগুলো যখন চলে গেল, তখন এটা এখন নতুন করে এইটার সংক্রমণ, আমি জানি না এটাই ব্যাখ্যা কিনা, আমি এটা শুনছি এক বিশেষজ্ঞ অধ্যাপকের কাছ থেকে। কিন্তু আমাদের আবারও বলতে হয় যে আমরা আসলে একটা বোধহয় ভুল আমরা করেই ফেললাম, যে আমাদের যদি ওই সময়টা শীতকালটায় যখন খুবই সংক্রমণ হার কম ছিল, যেখানে এটা 5% নিচে নেমে গেছিল, তখন বোধহয় আমরা কিছু পরীক্ষা টরীক্ষা ছাত্রদের নিয়ে নিতে পারতাম। এখন হয়তো আবার এটা বন্ধ দেওয়া যেত, সামারের বন্ধ দিয়ে হয়তো সামাল দেওয়া যেত। কিন্তু এখন যদি আমরা দেখেন এই 1 বছর বন্ধ হয়ে গেল, আবার যদি আমরা একই প্রক্রিয়া যদি আবার বাড়তেছে করে পুরো আবার আরেকটা বছর যায়, তাহলে যে এটার যে একটা তো আছে স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকি এবং অর্থনৈতিক ঝুঁকি, এর সাথে যে শিক্ষা ব্যবস্থার যে তছনছ একটা অবস্থা হবে, এটা কিভাবে উদ্ধার পাওয়া যাবে আমি অন্তত জানি। ডক্টর শফিউল আলম ভাইয়া, ছোট্ট করে একটু জানতে চাই, এই বাস্তবতার মধ্যে বইমেলা শুরু হলো, কতটা দরকার ছিল মনে করেন? এই আমার আগের দুই বিজ্ঞ আলোচক যেটা বলেছেন তাদের সাথে যুক্ত করি, আজকে মনে হয় বইমেলার যে উদ্বোধনটা হয়েছে, এটা সশরীরে বইমেলা না হয়ে ভার্চুয়াল বইমেলা হলেই ভালো হতো। কারণ আজকে আমি অন্তত এই মুহূর্তে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক শিক্ষক আক্রান্ত, গত কয়েকদিনে অনেকের আক্রান্ত হওয়ার খবর পেয়েছি, আমার পরিবারে 2 জন আক্রান্ত হয়েছে। তো সেই হিসাবে করোনা সংক্রমণ যে বাড়ছে এই মুহূর্তে, সেটার একবারে বাস্তব প্রমাণ আমার চোখের সামনেই আছে। তো সেরকম একটা পরিস্থিতিতে আজকে সশরীরে বইমেলা করার ফলে পরিস্থিতিটা কি দাঁড়াবে,
এবং কতটা মানুষের আপনার সেখানে জমায়েত হবে, সেই জমায়েত থেকে কি আকার ধারণ করবে, সবকিছুই কিন্তু আমাদের জন্য চিন্তার কারণ। তো যেহেতু শুরু হয়েছে, সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, এবং আমার ধারণা এই যে করোনা সংক্রমণের খবর যখন ছড়িয়ে পড়বে, সাধারণ মানুষও কিন্তু আস্তে আস্তে মেলায় বা এই জমায়েতে যাওয়াটা বন্ধ করে দিবে। আমাদের সতর্কতা অবলম্বন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাটাই অত্যন্ত জরুরি এই মুহূর্তে। এছাড়া তো আর এটিকে নিয়ন্ত্রণ করবার মতো আর কোনো ব্যবস্থা আমাদের জানা নেই। সরকারের পক্ষ থেকে কোনো শক্ত পদক্ষেপ দরকার আছে বলে মনে করেন কেন, নাকি সাধারণ মানুষ নিজে থেকেই সাবধানতা অবলম্বন করবে? মাননীয় প্রধানমন্ত্রী যেটা মোস্তাফাই বলছিলেন, আমারও মনে পড়ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন আমাদেরকে যে মার্চে একটা ঢেউ আসতে পারে আমাদের করোনা, সেটার লক্ষণ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তার মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ডেটা ছিল, তথ্য ছিল, উনি সেই তথ্য উপাত্তের ভিত্তিতে উনি প্রেডিকশনটা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। তো যেহেতু জানিয়ে দিয়েছেন, তো সেই রকম একটা পরিস্থিতির দিকে যেহেতু আমরা যাচ্ছি, আমি মনে করি যে সরকারের এখানে জোরালো পদক্ষেপ নেওয়া দরকার। এই যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আগের যে নিয়ম কানুনগুলো ছিল সেগুলো আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এই মুহূর্তে যে বিসিএস পরীক্ষার যে আঞ্জাম চলছে, আমি বিসিএস এই যে পিএসসি সহ যারা এটার দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করবো যে অনুগ্রহ করে আপনারা এই পরীক্ষাটা পিছিয়ে দেন, কারণ ছেলেমেয়েরাও চাচ্ছে যে এই বিসিএস পরীক্ষাটা যাতে পিছিয়ে যায়, যেহেতু ও লেভেল এ লেভেল পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। তো এই মুহূর্তে পুরো একেবারে সেই আগের সতর্কতা যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, তাহলে কিন্তু এই সংক্রমণের হারটা বাড়তে থাকবে। আর যদি আমরা পূর্ণ মাত্রায় আবার আগের মতো সতর্কতা অবলম্বন করি, তাহলে হয়তোবা এই সংক্রমণ একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে, পরে আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো। ডাক্তার মোস্তাক হোসেন, একটু যদি সংক্ষেপে বলেন যে এটি কি এমনি কমে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা আছে কিনা? না, এমনি কিন্তু কোথাও কমেনি। ভাইরাসটা পরিবর্তিত হয়ে দুর্বল হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখছি সারা বিশ্বে কোনো কোনো ক্ষেত্রে হয়তো দুর্বল হচ্ছে, কিন্তু যারা সবল হচ্ছে যে ভাইরাসগুলো ভ্যারিয়েন্ট করে, তাদের প্রভাব কিন্তু অনেক বেশি। আমরা টিকা যত বেশি দিতে পারবো এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবো, ভাইরাসটা যখন সংক্রমণ করবার জায়গা সীমিত হয়ে আসবে তখন সে দুর্বল হয়ে পড়বে। কাজেই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই দ্বিতীয় বছরে করোনা মহামারী এই ভাইরাস কিন্তু দিন দিন শক্তিশালী তারাই কিন্তু প্রাধান্য বিস্তার করছে। কোনো কোনো ভাইরাসের কোনো কোনো অংশ দুর্বল হচ্ছে হয়তো, কিন্তু তারা সংখ্যায় বা তাদের প্রভাবটা কম। কাজেই নিজে থেকেই এটা দুর্বল হয়ে পড়ার কোনো কারণ নেই। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা, কোয়ারেন্টাইন আইসোলেশন করা এবং টিকা দেওয়ার মাধ্যমেই আমরা এই নতুন নতুন ভেরিয়েন্ট হওয়া থেকে আমরা বাঁচতে পারি। জি, আসতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনার কাছে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আজকে বাংলাদেশের জন্য সুখবর, আসলে বাংলাদেশ মালদ্বীপের বন্ধুত্ব আরও জোরদার হলো এবং সেই জায়গাটায় যেটি হয়েছে যে মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ঐক্যমত হয়েছে। 2 দিনের সফর শেষে আজকে তিনি ঢাকা ছেড়েছেন। সব মিলে নিশ্চয়ই খবরটা সম্পর্কে আপনি অবগত। একটু জানতে চাই বাংলাদেশের জন্য কতটা লাভ হবে আসলে এসব সমঝোতা স্মারকের মধ্য দিয়ে? না, অবশ্যই তো লাভজনক। মালদ্বীপ যদিও একটা দ্বীপ রাষ্ট্র, ছোট, কিন্তু দুইটা জিনিস ওখানে আমাদের খুব গুরুত্ব সহযোগে বিবেচনা করতে হবে। মালদ্বীপ আসলে ট্যুরিজম ছাড়া আর বাকি পুরো জিনিসটা কিন্তু আমদানি নির্ভর। এদের খাওয়ার পানি সহ ইম্পোর্ট করতে হয় এবং কোনো চাষবাস, খাদ্যদ্রব্য যা কিছু আছে সবকিছু বাইরে থেকে নেয়। তো সেখানে একটা এক্সপোর্ট পটেনশিয়াল তো আছেই। আর এর বাইরেও আমাদের প্রচুর লোক জন ওখানে কাজ করে, লিগেলি ইলিগেলি বিভিন্ন ভাবে ওখানে চলে গেছে। আমি মালদ্বীপে গিয়ে দেখছি, হ্যাঁ, বৈধতা মাধ্যমে যেরকম আছে, আবার কোনোভাবে গিয়ে ওখানে টিকে আছে, এরকম লোকের সাথে আমি নিজেই ব্যক্তিগত আলাপ করে দেখছি। তো সেখানে বোধহয় আজকের এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে এই যে সকল লোকগুলো ওখানে কাজ করছে তাদের দীর্ঘমেয়াদে থাকা, অথবা যারা কিছুটা হলেও বেআইনি হয়ে গেছে, অর্থাৎ আইনসম্মত ভাবে যায়নি বা তাদের বৈধতা দেওয়ার দরকার আছে, সেই ব্যাপারটাও বোধহয় আজকে অনেকটা এগিয়েছে। আর আমি যেটা আগে বললাম যে আমাদের এমনিই তো আমাদের এক্সপোর্টের আইটেম বা বাস্কেটটা খুব ছোট, কিন্তু আমরা যদি মালদ্বীপের খুব এসেনশিয়াল আইটেম যেগুলো আছে সেগুলো যদি আমরা মালদ্বীপে সরবরাহ করতে পারি, কারণ আমাদের খুব পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলোতে কিন্তু ইদানিংকালে আমাদের ভোগ্যপণ্য যেগুলো বলা হয় ম্যানুফ্যাকচার্ড গুডস এর অনেক ডিমান্ড আছে। আমাদের বড় বড় কয়েকটা কোম্পানি এই ভারত সহ আশেপাশের দেশে, মধ্যপ্রাচ্যে অনেক দেশে এগুলো কিন্তু এক্সপোর্ট করছে, ওষুধ সহ বিভিন্ন জিনিস। তো অতএব মালদ্বীপ যদি আমাদের একটা নতুন
এক্সপোর্ট হাব হয়, যে যতটুকু কমই হোক না কেন, কিন্তু বৈচিত্র্য যদি আসে তাহলে কিন্তু আমাদের অনেক ছোট স্মল ইন্ডাস্ট্রি বা মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারা কিন্তু একটা নতুন বাজার পেতে পারে মাল। আমার মনে হয় সেইটাই আজকে একটা নতুন দ্বার উন্মোচিত হলো, এবং এটা যদি কন্টিনিউ করে তার মধ্যে দিয়ে আমাদের অর্থনীতিতে এটা বিরাট একটা ভূমিকা থাকবে বলে আমি মনে করি। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভাই, এ বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পর্যটন শিল্পের অনেক বেশি সম্ভাবনা সেখানে। বাংলাদেশের ওষুধ শিল্প বলা হচ্ছে, বাংলাদেশের ওষুধ সহ অন্যান্য পণ্য আরও কত বেশি সেখানে আসলে রপ্তানি করা যায় সেদিকে গুরুত্ব আরোপ করা হয়েছে। আরও চুক্তি হয়তো সামনে হবে। একটু আপনার দৃষ্টিতে যদি একটু দেখতে চাই যে আসলে মালদ্বীপের কাছ থেকে বাংলাদেশ কিভাবে এসবের মধ্য দিয়ে উপকৃত হতে পারে। বলা হচ্ছে যে বাংলাদেশের যে 3টি সমুদ্র বন্দর এবং মালদ্বীপের মালে সমুদ্র বন্দর, মানে সেই জায়গায় সুযোগ তৈরি হচ্ছে আসলে অবাধে যাতায়াতের, জাহাজ ভেড়ানো। যেমন এই মিজান স্যার তো বললেনই যে মালদ্বীপের কাছ থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি। আমি যে জায়গাটা থেকে এটা দেখতে চাই, যেমন ধরেন বর্তমান সরকারের একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটা আঞ্চলিক যোগাযোগের হাবে পরিণত করা, আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা, যেটা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগ স্থাপন করবে। তো সেই লক্ষ্যটাকে সামনে রেখে কিন্তু সরকার আগাচ্ছে, এবং সেই হিসেবে সরকার ধরেন এই যে এখন মালদ্বীপের সাথে চুক্তি করছে, শ্রীলঙ্কার সাথে সরকারের ভালো সম্পর্ক স্থাপিত হয়েছে, নেপালের সাথে হচ্ছে, ভুটানের সাথে হচ্ছে, কারণ বাংলাদেশ নেপাল এবং ভুটানকে তার বিভিন্ন বন্দর ব্যবহার করতে দিতে চায়। তেমনি মালদ্বীপের সাথে বাংলাদেশের সম্পর্কের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে কিন্তু বাণিজ্য সম্প্রসারণ হবে। এই যে আমাদের অনেক জিনিস সেখানে রপ্তানি করার সুযোগ থাকবে, ট্যুরিজম ক্ষেত্রে আমাদের কোলাবোরেশনের সুযোগ থাকবে। আর তাছাড়া ধরেন দুই দেশের মধ্যে যত বেশি যোগাযোগ হবে, এই আঞ্চলিক পর্যায়ে যোগাযোগগুলো হলে পরে এটার ইম্প্যাক্ট অর্থনীতিতে পড়বে। এই যে ধরেন একসময় বলা হতো কি যে আমরা যদি ট্রানজিট দিয়ে দেই তাহলে ভারত হয়তো বাংলাদেশ দখল করে নিবে বা বাংলাদেশের সবকিছু বোধহয় হারিয়ে যাবে। কিন্তু সত্যিকার অর্থে কি যে আপনি যখন ট্রানজিট এবং ভারতের সাথে যত নিবিড় যোগাযোগ হচ্ছে, অর্থনীতিতে কিন্তু সেটার সুফলটা যুক্ত হচ্ছে, যে যত বেশি আপনার আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রগুলো যুক্ত হবে, মানুষের যাতায়াত বাড়বে, ব্যবসা বাণিজ্যের আগমন নির্গমন হবে, তারপরে বিনিয়োগ বাড়বে। এই বিষয়গুলো আপনি যত উৎসাহিত করবেন, বর্তমানে পুঁজিবাদী উন্নয়নের রাস্তাই হচ্ছে এইটা। তো সেই হিসেবে মালদ্বীপের সাথে যে সম্পর্ক স্থাপিত হয়েছে, মালদ্বীপ আমাদের একটা বন্ধু রাষ্ট্র, সেই দিক থেকে এটার এক ধাপ অগ্রগতি হয়েছে। এবং পাশাপাশি অন্যান্য রাষ্ট্রগুলোর সাথেও যখন আপনার এই ধরনের চুক্তি আরো সই হবে, বাংলাদেশ সত্যিকার অর্থেই আঞ্চলিক হাবে পরিণত হবে। কারণ আপনি দেখেন বাংলাদেশ এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনে আপনার সে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন করছে, বা ক্যাপাসিটি আমাদের অনেক বেশি। আমাদের হয়তো একটা সময় বিদ্যুৎ রপ্তানি করার প্রয়োজন হতে পারে, তো সেইটার জন্য কিছু বাজার আমাদের প্রতিষ্ঠান করতে হবে। তারপরে ধরেন আমাদের যে গার্মেন্ট সেক্টরে আমাদের যে উন্নয়ন হচ্ছে, ঔষধ থেকে শুরু করে নানা জায়গায় আমাদের যে অগ্রগতি, সেইটা তো আপনি অন্য জায়গায় যদি আপনি রপ্তানি না করেন, সেটার থেকে যদি আপনাদের আয় না বাড়ে, তাহলে আপনার অর্থনৈতিক উন্নয়নের যে প্রবৃদ্ধির যে চাকা, সেটা দ্রুত গতিতে ঘুরবে না। তো সবকিছুকে যোগ করেই কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, যে অর্থনৈতিক উন্নয়নের যে যাত্রা, সেই যাত্রা অব্যাহত রাখার প্রয়াস হচ্ছে এই বিষয়ে। জি, ডাক্তার মোশতাক হোসেন, আসতে চাই আপনাদের। ডাক্তার মোশতাক হোসেন, মালদ্বীপে আসলে বাংলাদেশের বিভিন্ন দেশে যে নার্সরা গিয়ে আসলে মানে নার্সরা চাকরি করে আসলে এখান থেকে যায়, সেই সুযোগ কি মানে সেই রকম সুযোগ মালদ্বীপে আছে বলে মনে করেন কি? আমার সুনির্দিষ্টভাবে এই তথ্য জানা নেই, তবে মালদ্বীপের মানুষের স্বাস্থ্যসেবার জন্য অনেক সহযোগিতা করতে পারে। মালদ্বীপ থেকে অনেক মেডিকেল কলেজে ছাত্রছাত্রী আসছেন, তারা এখান থেকে চিকিৎসা বিজ্ঞানে MBBS এবং আর উচ্চতর ডিগ্রি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে তারা মালদ্বীপে তারা কাজ করছেন। কাজেই চিকিৎসার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা আছে, নার্সিং এর ক্ষেত্রে সেটি হতে পারে। এবং শুধু তাই না, বাংলাদেশের অভিজ্ঞতা থেকে মালদ্বীপের জনস্বাস্থ্য কাঠামো গড়ে তোলার সেই বিষয়ে সহায়তা করতে পারে। আবার মালদ্বীপের অভিজ্ঞতা থেকে বাংলাদেশও উপকৃত হতে পারে, এবং বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু সেখানে আছেন। তবে তারা অধিকাংশই আমার ধারণা তারা মানে অদক্ষ আমাদের কর্মশক্তি। চিকিৎসা বিজ্ঞান এবং স্বাস্থ্য বিভাগের দক্ষ কর্মীরা মালদ্বীপে যদি যায় এবং মালদ্বীপ সরকার তাদেরকে কাজে লাগাতে পারে,
সে বিষয়ে পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশের যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা সাহায্য করতে পারেন, এবং ওখানে স্থানীয় জনসাধারণের চাইতে পর্যটকের সংখ্যাও কিন্তু অনেক বেশি। তাদের মেডিকেল সেবা আছে, তবে মেডিকেল সেবাটাকে আরো কিভাবে ভালো করা যায় আমাদেরও দরকার। আমাদের মেডিকেল সেবাও খুব একটা একেবারে বিশ্বমানের না, আমাদেরকে উন্নত করার পাশাপাশি তাদেরকে আমরা পরস্পর সহযোগিতা করতে পারি, এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশীয় যে পারস্পরিক সহায়তা, সেই দক্ষিণ এশীয় ডক্টর মোশতাক হোসেন, আমরা দুর্ভাগ্যজনকভাবে আসলে আপনার কথা শুনছেন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাকে পাবো। আসলে আমরা আবার একটু আসতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনার কাছে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনি জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 10 দিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে, দ্বিতীয় দিন আসলে পার হলো। সেই জায়গায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তিনি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি যেটি বলেছেন, তিনি বঙ্গবন্ধুর বাংলাদেশের এখন যে এগিয়ে চলা শক্ত অবস্থান, সেজন্য বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে আজকের অবস্থানে আসার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দিত করেছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কম্বোডিয়ার সম্পর্ক আরও জোরদারের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। কম্বোডিয়া বাংলাদেশের সম্পর্কের জায়গাটাই, এই জায়গায় যদি মালদ্বীপের মতো করে একটু জানতে চাই, কম্বোডিয়া বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জায়গাটায় বাংলাদেশের আসলে কি পাওয়ার আছে মনে করেন? প্রথমত এই আমাদের এই যে প্রতিবেশী বলবো এদেরকে, তারা লাওস কম্বোডিয়া খুব বেশি দূরে না, অনেক দিক থেকেই আমাদের এশিয়ান এই রিজনের যে দেশগুলো আছে তাদের যে সমস্যাগুলো কিন্তু প্রায় একই রকম। মানে ওদের যে অভিজ্ঞতা, ওদের যে এক্সপোর্ট, তাদের শিল্পায়ন এবং তাদের যে অর্থনৈতিক উত্তরণ, এইগুলোর সাথে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা বাংলাদেশ যেভাবে এগুচ্ছে এর একটা কিন্তু মিল আছে, এবং সমস্যাগুলোরও মিল আছে। সেদিক থেকে এই যে পারস্পরিক অভিজ্ঞতাও যদি বিনিময় হয়, আমি মনে করি উভয় লাভবান হতে পারে। তারপরেও আমাদের এই লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এরা এক ধরনের নতুন একটা মানে চায়নার এবং চায়নার বাইরে যে শিল্প উদ্যোগ যেখানে যেখানে খুব জোরালো হচ্ছে, তো এর মধ্যে কিন্তু এই জায়গাগুলো আছে। তো সেখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওরা কিভাবে ফরেন ইনভেস্টমেন্ট এবং বিশেষ করে যখন রিলোকেশন হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো যেভাবে আসছে ওখানে, সেই অভিজ্ঞতাগুলো যদি বিনিময় হয় তাহলে মনে হয় বাংলাদেশ উপকৃত হবে। তাছাড়া কিছু কিছু পণ্যের এক্সপোর্ট ইম্পোর্টের সুযোগ আছে, যেগুলো আমরা অনেক দূর থেকে আনি, সেগুলো হয়তো এইসব আশেপাশে থেকে যদি ইম্পোর্ট করতে পারি, বিশেষ করে কিছু কিছু এগ্রিকালচার কমোডিটি যেগুলা পেরিশেবল, এগুলা কিন্তু ওইখানে প্রচুর আছে, সেখান থেকে এটা আনা যেতে পারে। আর আরেকটা বিষয় আমাদের খুব মনে রাখতে হবে যে এখন এই যে এই বিশ্বের যত জায়গায় যাই ঘটুক না কেন, শেষ পর্যন্ত এটা মানে ওই জায়গায় স্থির থাকে না, এবং সেখানে এটা সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ে। তো আমাদের যে মনে করেন এখন যে জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালন করছি, তো সেখানে কিন্তু বড় একটা বিড়ম্বনা হলো এই করোনা সংক্রমণ। যদি এইভাবে না হতো তাহলে হয়তো এই যে আয়োজনটা, কালকে দেখেন চীনের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে, জাপান থেকে আরম্ভ করে কানাডা, এরা হয়তো সবাই আসতো। তো আমাদের নিকট যে প্রতিবেশী দেশগুলো, এদের মধ্যে অনেকেই আসছে আমার ধারণা এই ভিডিও বার্তার মধ্যে না। কম্বোডিয়া বা লাওস এবং ভিয়েতনাম, তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানরা কিন্তু এখানে আসতেন। তো সেদিক থেকে যে সকল ভিডিও বার্তাগুলো আসছে এবং যেগুলো পরবর্তীতে মুদ্রিত আকারে বিভিন্ন পত্র পত্রিকায় আসছে, এগুলো দেখলে আসলে খুবই আমাদের গর্ববোধ করতে হয় যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কেবলমাত্র আমাদেরই নেতা ছিলেন, আমাদের দেশটা স্বাধীন করে দিয়ে গেলেন, আমাদের জাতির তা না, ওনার অনেক ব্যাপারেই তারা বিশ্ব নেতৃবৃন্দ মনে করে যে এই মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে ধ্যান ধারণা, তার যে চিন্তা, তার যে অগ্রসরমান যে একটা সোসাইটি, সমাজ, রাষ্ট্র করার যে দার্শনিক দৃষ্টিভঙ্গি, এই সবগুলো কিন্তু অনুকরণীয়, যেটা সব কজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের বক্তব্যের মধ্যে কিন্তু আসছে। সেদিক থেকে এই যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেটাও এই একই ধারাবাহিকতায় আমি মনে করি আরো যে কয়দিন আসছে এর মধ্য দিয়ে আমাদের অনেকগুলো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আসবেন এবং সবাই অনেকে বক্তব্য রাখবেন। এর মধ্য দিয়ে যে পারস্পরিক সম্পর্ক কিভাবে আরো জোরালো হতে পারে সেটা যেমন হবে, আর আমাদের যে জাতির জনককে নিয়ে যে আমাদের যে গর্ব করার মতো যে বিষয়টা, সেটা বোধহয় আমাদের বিশ্ববাসীর কাছে এটা আরো বেশি
পরিস্ফুটিত হবে বা সুস্পষ্ট হবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আসতে চাই অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতিরা আসছেন, প্রধানমন্ত্রীরাও আসছেন, এবং সেই জায়গায় সেই ধারাবাহিকতায় তৃতীয় দিনের যে অনুষ্ঠান, সেখানে দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আসছেন এবং সেখানে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানাবেন। সব মিলিয়ে এই যে সুবর্ণ জয়ন্তী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে আয়োজন আপনি দেখছেন, তাতে করে বাংলাদেশের জন্য এই বিষয়টি আসলে কতটা গুরুত্বপূর্ণ, কী ধরনের ভূমিকা রাখবে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য? অধ্যাপক ডক্টর শফিউল আলম। দেখেন, এই যে ধরেন করোনা মহামারীর কারণেই তো অনেক রাষ্ট্রপ্রধান যারা এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে সশরীরে যোগ দিতেন। কেউ কেউ এখন সশরীরে যোগ দিচ্ছেন, কেউ কেউ ভিডিও বার্তা দিচ্ছেন। এক্ষেত্রে দুটি জিনিস পরিষ্কার। একটা জিনিস হলো যে বঙ্গবন্ধু যে মাপের নেতা ছিলেন, যে বঙ্গবন্ধু 24 বছর পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তারপরে আপনার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন, নন অ্যালাইন মুভমেন্ট, যেটাকে জোট নিরপেক্ষ আন্দোলনের একজন নেতায় পরিণত হয়েছিলেন, ওআইসির মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়েছেন। তার মানে কি, যে তার জীবনের সংগ্রামের মধ্য দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, পাশাপাশি রাষ্ট্রপ্রধান হয়ে এবং সরকার প্রধান হয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে সারা বিশ্বের সামনে উপস্থাপন করেছে। তো বঙ্গবন্ধু আসলে আন্তর্জাতিক এবং মেহনতি মানুষের, সারা বিশ্বের মেহনতি মানুষের একজন নেতা। তো এই যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যে তাকে যে স্মরণ করছেন, এই স্মরণটার কারণ হচ্ছে তিনি যে বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন সেটার একটা স্বীকৃতি। পাশাপাশি বাংলাদেশ যে জিওপলিটিক্যালি, যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যে জিওপলিটিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে, সেইটারও কিন্তু একটা স্বীকৃতি। যে ধরেন আজকে চীনের প্রধান শি জিনপিং রাষ্ট্রপতি বাণী দিচ্ছেন, জাপানের প্রধানমন্ত্রী বাণী দিচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন। তো এইভাবে আঞ্চলিক যতগুলো গুরুত্বপূর্ণ শক্তি আছে আপনার এশিয়া অঞ্চলে, সবাই কিন্তু আপনার এটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, পাশাপাশি বাংলাদেশের প্রতি গুরুত্ব আরোপ, যে প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ আজকে জিওপলিটিক্যালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। বাংলাদেশ আজকে একটা ইমার্জিং ইকোনমি, এবং এটা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, এবং 2041-এ আপনার উন্নত দেশে পরিণত হবে। এই যে বাংলাদেশের যে গ্রোথ ট্রাজেক্টরি, যেটা সেইটার দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখেন যে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে। তো এই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের আগমন, সেই বার্তাটাই আমাদের কাছে প্রদান করে। অনেক ধন্যবাদ। আসবো ডাক্তার, আমরা সংহত করতে পারি, তাহলে আমরা হয়তো আরো সামনের দিকে এগিয়ে যেতে। ডাক্তার মোস্তাক হোসেন, একটু আমরা করোনা পরিস্থিতি আবার একটু আপনার কাছে জানতে চাই। করোনার আসলে এখন যে বাস্তবতা আপনি দেখছেন, যেটি আপনি বলছিলেন, এটি খুব বেশি ভালো খবর না, এমনিতেও এটা আসলে যাবে না। সেজন্য আপনাদের দিক থেকে আসলে কি ধরনের তাগিদ কিংবা সরকারের পক্ষ থেকে কি ধরনের শক্ত পদক্ষেপের কথা আপনারা আসলে বলছেন? যে গত 16ই মার্চ আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, আইবিসিআর এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে কতগুলো আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার খসড়া পাঠিয়েছি, যে দেশব্যাপী স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন হচ্ছে, অনুষ্ঠানগুলো কিভাবে করতে হবে। আমরা বলেছি যে খোলা জায়গায় করতে হবে এবং পারস্পরিক দূরত্ব রাখতে হবে, অন্তত পক্ষে 1 মিটার। সেখানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে, বিশেষ করে বক্তৃতার সময়। আমরা দেখি যে বক্তৃতার সময় মাস্কটা খুলে ফেলেন। মাইক স্ট্যান্ডে যিনি কথা বলেন, তিনি তার মুখের যে ড্রপলেট ইনফেকশন তিনি মাইকে দিয়ে দিলেন। আরেকজন যিনি আসেন, তিনিও মাস্কটা খুলে ফেলে বক্তৃতা করেন, তিনি মাইক থেকেই সংক্রমিত হচ্ছে। তো এইভাবে কতগুলো ছোট ছোট বিষয় আমরা নজর দিতে বলেছি। এবং ইনডোরে যদি ঘরের ভিতরে অনুষ্ঠান করতেই হয়, তাহলে বলেছি আমরা যতটুকু আমাদের ক্যাপাসিটি আছে তার 1/3 বেশি যেন সেই জনসমাগম না হয়, এবং সেই ইনডোরে যদি সম্ভব হয় ভেন্টিলেশন, অর্থাৎ বাইরের বাতাস এবং ভিতরের বাতাস পরস্পর বিনিময় করা যায় কিনা, কারণ বদ্ধ জায়গায় সংক্রমণটা বেশি ছড়ায়। তো এইগুলো আমরা বলেছি, এবং যেগুলো সমাবেশটা অপ্রয়োজনীয়
না করলেই চলে। ডাক্তার মোস্তাক হোসেন, লকডাউন নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা আপনারা বলেছেন কেন? লকডাউন আমরা গণমাধ্যমের শব্দটা দেখছি। এই সুনির্দিষ্টভাবে এই ধরনের আমি যেখানে আলোচনা হয় সেখানে আমি ছিলাম না, আমি আইডিসিআর এর আলোচনাতে ছিলাম। আইডিসিআর এর পরিচালকের স্বাক্ষরে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ক্যাবিনেট ডিভিশনের কাছে অনুলিপি গিয়েছে। সেখানে এই ধরনের কথা বলা হয়নি। বলা হয়েছে যে যেখান থেকে করোনা ভাইরাসের সংক্রমণটা অতিমাত্রায় ছড়াতে পারে, যেটা ইংরেজিতে আমরা সুপার স্প্রেড বলি, সেই সব জায়গাগুলো যথাসম্ভব বন্ধ করার জন্য বলা হয়েছে। তবে সাধারণভাবে আমরা বলেছি যে যেখানে সংক্রমণটা বেশি সেইখানে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে এবং সবাইকে জনসচেতনতার জন্য আমাদেরকে আবার সব জায়গায় আমাদের অনেক বেশি সচেতন হওয়া এখন আবারও সময় এসেছে। উৎসাহ পাবে এটা। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এই যে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হলো, সেই বিষয়ে সরকার বলছে যে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস সরকার দিয়েছে এবং ভুক্তভোগীরা এখন পর্যন্ত আশ্বস্ত নয়। হঠাৎ করে এরকম একটি ঘটনাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, এটা তো হঠাৎ করে না, এটা তো ধারাবাহিক ভাবে ঘটে যাচ্ছে। আর এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে বরাবর যে কথাগুলো বলা হচ্ছে এখনো কিন্তু এই কথাগুলোই প্রশাসন থেকে বলা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি জানতে চাই যে রামুতে অথবা নাসিরনগরে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোতে সুনির্দিষ্ট করে তো কাউকে শাস্তি দেওয়া হয়নি। যদি শাস্তি দেওয়া হতো ওই লোকগুলো তো এখন জেলে থাকতো। ওই একই সম্প্রদায়ের লোক তো এই কাজটা করে যাচ্ছে। এগুলো হচ্ছে যে কোনো একটা উস্কানি পেয়ে আর এই তথাকথিত কি অনুভূতিতে আঘাত, এইসব নাম দিয়ে আসলে যেটা করে এগুলো হলো চোরের দল। মানুষের বাড়ি অর্থাৎ সংখ্যালঘুদের বাড়ি করে চুরি করতে চায়, মানে আর কিছু না। এদের কোনো ধর্মীয় অনুভূতি টতিপতির কোনো বালাই নাই, কারণ এরা অধিকাংশই ধর্ম এগুলোর সম্বন্ধে কোনো তেমন কোনো ধারণা রাখে না। আসলে মূল কাজটা করে একটা ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করার জন্য কিছু লোক আছে, আর বাকিটা হলো সংখ্যালঘু অথবা দুর্বলদের বাড়িতে লুটপাট করা, চুরি করা। এবং সেই কাজটাই কিন্তু এখানে হলো 2001 সালের নির্বাচনের পরে যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছিল, সেখানে একদম বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে প্রায় 2500-এর মতন নির্দিষ্ট দায়ী ঘটনাকে একবার চিহ্নিত করা হয়েছিল, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছিল, যেটা আমি বলি একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন। কিন্তু সেই নির্দিষ্ট করা লোকদেরকেও শাস্তি দেওয়া হয়নি। অনেক ধন্যবাদ। আমরা একবারে সময় শেষের দিকে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তার মানে আপনি আসলে বলছেন যে আগের ঘটনাগুলো আসলে কঠোর শাস্তি দেওয়া গেলে এরকম ঘটনা রোধ করা যেত। কি ধরনের তাগিদ আসলে থাকবে ডক্টর সফিউল আলম ভাই আপনার, যদি আমরা এরকম ঘটনা না দেখতে চাই? অবশ্যই তাদেরকে এই যে ধর্মান্ধ গোষ্ঠী, এই ধর্মান্ধ গোষ্ঠীটা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে এই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করছে। বা ইভেন দেখেন, এই ধর্মান্ধ গোষ্ঠী কিন্তু কিছুদিন আগে বঙ্গবন্ধুর ভাস্কর্যেও আঘাত করেছে। তো এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা থেকে শুরু করে তারা কিন্তু এমন কোনো হেন অপকর্ম নাই যে যেটার সাথে তারা সম্পৃক্ত না। কিন্তু আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সেইভাবে কোনো জোরালো ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই ধরনের ব্যবস্থা দেখছি না। তো আমি আশা করব যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। অনেক ধন্যবাদ। আমরা আসলে তেমনটাই আশা করতে চাই। নিশ্চয়ই অপরাধ ঘটতেই থাকবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক ডক্টর সফিউল আলম ভূঁইয়া, ডাক্তার মোস্তাক হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংগ্রহ দেওয়ার জন্য। দর্শক, যেসব বিষয় নিয়ে আমরা আলাপ করেছি, আশা করি যারা কর্তব্যে আছেন তারা বিষয়গুলোতে নজর দেবেন। আর নিশ্চয়ই সতর্ক থাকার সময় আবারও এসেছে করোনা ভাইরাস প্রতিরোধে। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শুভরাত্রি। আপনাকে ধন্যবাদ।